ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিটল টাটা মাই টিভি সংলাপের আজকের ঈদ আড্ডায়। আর আড্ডা দিতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এক সময়ের রূপালী তারকার, চিত্রনায়িকা, কিংবদন্তি, অভিনয় শিল্পী, যাকে রূপবান কন্যা নামে আমরা সবাই চিনি, সেই চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সঙ্গে আরও রয়েছেন রূপালী পর্দার আরও একজন সে উজ্জ্বল নক্ষত্র, যাকে তার নামে এবং গুণে দুটি বিশেষণেই তাকে বিশেষায়িত করা যায়, সেই চলচ্চিত্র নায়িকা এবং নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ঈদ আড্ডায়। যেহেতু আমাদের এই অনুষ্ঠানটি আজকে ঈদ আড্ডা, তাই আমরা ঈদকে কেন্দ্র করে আপনাদের কিছু জানা অজানা তথ্য সাধারণ মানুষের সামনে, দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুরুতে আমি কিংবদন্তি রূপবান কন্যা সুজাতা আজিম আপনার সাথে। যেহেতু আমাদের এই আজকের অনুষ্ঠানটি ঈদ আড্ডা, তাই ঈদকে কেন্দ্র করেই আমরা সাজিয়েছি আমাদের এই পর্ব। চলচ্চিত্রের একজন কিংবদন্তি হিসেবে আপনাকে সবাই চিনে, সবাই মানে, এবং আপনার যে অভিনীত যে চলচ্চিত্রগুলো রয়েছে আজও কালজয়ী হয়ে রয়েছেন, সাধারণ মানুষের মনে আজও দাগ কেটে যাচ্ছেন। শুরুটা কেমন ছিল? সেই আসলে ওই সময় আমাদের স্বাধীন বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল। সেই সময় অভিনয় করা, চলচ্চিত্রে কাজ করা অনেকটাই আসলে কষ্টদায়ক ছিল। সেই সময়টা অতিক্রম করে কিভাবে আপনি চলচ্চিত্রে অভিনয় জগতে প্রবেশ করলেন? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ মাই টিভি যে আজকে ঈদের দিনে আমাকে যে তারা ডেকেছেন, এবং শুভেচ্ছা দর্শকদের এবং মাই টিভির যারা পিছনে কাজ করছেন, কর্মকর্তা কর্মচারী সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে বলছি। হ্যাঁ, পূর্ব পাকিস্তান তখন ছিল, তখন বাংলাদেশ ছিল না। তখন আমি অভিনয়তে আসি। এর আগে আমি চলচ্চিত্রে আসার আগে আমি নাটকে, মঞ্চ নাটক করতাম। আমি মনে হয় যে আমি একাই, অঞ্জনা, যে আমি যাত্রা, রেডিও, মঞ্চ, চলচ্চিত্র এগুলো সবই মানে করেছি আর কি। এগুলো অলরাউন্ডার। আমি যাত্রাও করেছি এবং যাত্রাটাকে আমি খুব ভালোবাসি। এখন যাত্রাটাকে অনেকে একটু খারাপ চোখে দেখে, কিন্তু যাত্রা হচ্ছে আমাদের কিন্তু পূর্বপুরুষ। এরা না হলে কিন্তু আমাদের জন্ম হতো না। হ্যাঁ, ঐতিহ্য, এবং এরা না হলে আমাদের কিন্তু জন্ম হতো না। যাক, তখন পূর্ব পাকিস্তান ছিল, মেয়েরা বেশি অভিনয়ে আসতো না। তো আমার দেশ কুষ্টিয়া। আমার মার একটা ইচ্ছা ছিল যে আমরা 3 ভাই 4 বোন, যে কোনো একটা ছেলে কিংবা মেয়ে তার যে একটা চলচ্চিত্রে প্রবেশ করুক আর কি, অভিনয় করুক। সেটা তার ইচ্ছা হয়েছিল সুচিত্রা উত্তমের ছবি দেখে। সুচিত্রা উত্তমের ছবি তখন তো কি মানে আমরা ছোট ছিলাম, কিন্তু ওই সুচিত্রাকে দেখে আমরা পাগল ছিলাম। তখন সুচিত্রার মতন আমার বড় বোন শাড়ি পরতো, মেয়েরা শাড়ি পরতো, মানে ওটা একটা বলি মাঝখানে, সরি, ওই যে সুচিত্রা কাটিং একটা ব্লাউজ ছিল না, ওটাও পরেছি আমরা। হ্যাঁ, ওটা আমি বড় হাতা এরকম পরতাম, ফ্রিল দেওয়া অনেক। একটা শাড়ি এভাবে আঁচলটা স্টাইল করে হাতের উপর দিয়ে আঁচলটা ফেলা, মানে অসম্ভব ভালো একটা মহিলা, মানে কি বলবো, মানে এটা আমার আদর্শ ছিল সুচিত্রা সেন। তো যখন আমরা 62-তে একটা রায়ট লাগে, তখন আমার মা আমাদেরকে নিয়ে ঢাকায় চলে আসে। আমি হিন্দু ফ্যামিলির মেয়ে, ঢাকায় নিয়ে আসে। ঢাকায় নিয়ে আসার পর তো আমরা শাঁখারি বাজার ছিলাম। শাঁখারি বাজার থেকে আমরা চলে আসি হাতিরপুলে। তখন তো হাতিরপুলটা তো ছিল না, মাটি, হ্যাঁ, কাদা মাটি, কাঁচা ঘর। তো ওখানে আমরা 40 টাকা ভাড়া দিয়ে একটা ইতে থাকতাম, বাসা নিয়েছিলাম, 3টা রুম। তো ওইখানকার যে যার বাড়ি, সে তার বউর ভাই আর কি, সে আবার নাটক পাগল ছিল, নাটকে কাজ করতো। মা তাকে দেখে বলল যে, বাবা তুমি আমার এই ছোট মেয়ে হচ্ছে আমি, একে যদি একটু নাটকে ঢুকিয়ে দিতে পারো। এই তখন নাটক করতে করতে আমজাদ হোসেনের সাথে আমার পরিচয় হয়। আমজাদ ভাই তখন মায়ামৃগ, নিহারঞ্জনের মায়ামৃগ নাটকটা করছিল। তখন আমি সে মায়ামৃগতে হিরোইনের চরিত্র করি। তখন ধারাপাতের পরিচালক সালাউদ্দিন সাহেব একটা নায়িকা খুঁজছিলেন নতুন। তখন আমজাদ ভাই বললেন যে
আমার নাটকে তন্দ্রা মজুমদার বলে একজন মেয়ে আছে, দেখতে শুনতে ভালো, যদি পছন্দ হয় আপনি নিতে পারে। এই তখন সালাউদ্দিন সাহেব আসলেন নাটকটা দেখতে, দেখে আমাকে পছন্দ করেন, করার পর ধারাপাতে আমি হাসান ইমাম যে হাসান ভাইয়ের বিপরীতে আমি অভিনয় করি নায়িকা। এই তারপরে এই থেকে শুরু আমার। এরপর থেকে আর থেমে নেই, অনেক অনেক অভিনয় করেছেন, সেই বিষয়টি নিয়ে আবারও আসবো। এবার যেতে চাই এক সময় সেই পর্দা কাঁপানো নায়িকা, চলচ্চিত্র নায়িকা, শুধু শুধু নায়িকাই নয়, তিনি নৃত্যশিল্পী হিসেবেও অনেক গুণে গুণান্বিত। তিনি নৃত্যশিল্পী হিসেবে বেশ কিছু 3বার জাতীয় পুরস্কারও পেয়েছেন। সেই চলচ্চিত্র নায়িকা অঞ্জনা রহমান, আপনার কাছে যেতে চাই, জানতে চাই আপনার কথা। আসলে আমরা সুজাতা আপার সেই কথাগুলো শুনলাম, তার শুরুটা শুনলাম, আপনার শুরুটা একটু শুনতে চাই। কিভাবে আপনি চলচ্চিত্রে প্রবেশ করলেন, নাচে এত ভালো করেও, এত পুরস্কার পেয়েও, তারপরে কেন আপনি অভিনয় জগতে প্রবেশ করলেন, কিভাবে? ধন্যবাদ আপনাকে, আর মাই টিভির দর্শককে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে আমার যিনি বসে আছেন পাশে, আমার আইডল, আমার রূপবান কন্যা, আমাদের কিংবদন্তি, যারা ইন্ডাস্ট্রি তৈরি করেছেন, আমাদের চলচ্চিত্র জগৎটা তৈরি করেছেন, সেই মানুষের পাশে বসে কথা বলছি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের দিদি সুজাতা দিদি, রূপবান কন্যা। আচ্ছা, আপনার কথায় আসতে চাই যে আমি যখন নাচ শুরু করেছি 5 বছর বয়সে, নাচতে নাচতে একজন টার্গেট করেছিল যে এই মেয়েটাকে আমি একটু বড় হলে চলচ্চিত্রে নিয়ে আসব। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয়, আমাদের ড্যাশিং রোম্যান্টিক হিরো, আমাদের কিংবদন্তি, আমাদের সবার প্রিয়, আমার ওস্তাদ সোহেল রানা ভাই, যিনি মাসুদ পারভেজ হিসাবে পরিচিত। উনি যখনই শুনতেন যে এই মেয়ে অঞ্জনা নাচবে, উনি কিন্তু দেখতেন। দেখে দেখে উনি ঠিক করলেন যে মেয়েটা একটু বড় হোক। আমি খুব শুকনা ছিলাম, খুব থিন, একদম স্লিম অ্যান্ড থিন এরকম ছিলাম। তো বলে কি ঠিক আছে, ওকে তৈরি করে নেওয়া যাবে আর কি, এত শুকনা। তো যাই হোক, এর মধ্যে অফার চলে আসলো আমার কাছে ছবির। সেটা আমাদের শ্রদ্ধেয় মরহুম আমাদের কিংবদন্তি পরিচালক বাবুল চৌধুরী ভাই, উনি আমার কাছে আসলেন একটা ছবির অফার নিয়ে, সেতু ছবি, যেটার পরিচালক উনি। এবং আমি যাদের সাথে ছিলাম সবাই কিংবদন্তি। আমাদের শ্রদ্ধেয় আমাদের মরহুম নায়করাজ রাজ্জাক ভাই, আরও ছিলেন মরহুম আরেকজন স্টার আমাদের বুলবুল ভাই, মরহুম বুলবুল ভাই, বুলবুল আহমেদ ভাই। আর আরেকজন হিরোইন ছিলেন আমাদের সবার প্রিয় একজন কিংবদন্তি, আমাদের মানে সবার আদরের আর কি আপা, আমাদের শাবানা আপা, উনি ছিলেন। তো আমি পেয়ার ছিলাম বুলবুল ভাইয়ের সাথে। এইটা যখন পারভেজ ভাইয়ের কানে গেল, আমি যখন সাইন করলাম যেদিন, আগের দিন, উনি পরের দিন উনি তাড়াতাড়ি আমাদের ওই ছবির পরিচালক আর কি, আমাদের মরহুম, আমাদের সবার শ্রদ্ধেয় মরহুম আমাদের শামসুদ্দিন টগর ভাই, ওনাকে পাঠালেন আমার কাছে যে তাড়াতাড়ি সই করে নিয়ে আসো, কারণ ওনার টার্গেট ওনার ছবিটা আগে রিলিজ হবে। তো আগের দিন আমাকে যখন বাবুল ভাই সই করে নিয়ে যান, উনি, আমার মা তো দিবেনই না আমাকে অভিনয় করতে, তো যাই হোক বলে কয়ে তাকে নেওয়া হলো আমাকে। তারপরে 10,000 টাকা আমাকে সাইনিং মানি দেওয়া হলো। এবং পারভেজ ভাই পরের দিন এই পাঠালেন টগর ভাইকে, ওই দিনও 10,000 টাকা। ওই সময় পরপর 2 দিন 20,000 টাকা পাওয়া সাংঘাতিক একটা ব্যাপার, মানে একদম আমি দেখছি টাকাগুলো, মা বলছে একদম না, একদম না, আমি না, মানে আমি করবই। যাই হোক, 2টা ছবি আমি সাইন করলাম, কিন্তু প্রথম শুটিং করলাম আমি সেতু ছবির। আমার এফডিসির প্রতি এত ফিলিংস, আমার দিদিদের যেমন এরকম ফিলিংস, আমারও ফিলিংস। কেন, আমার প্রথম শট, প্রথম ক্যামেরার শটটা ছিল আমার এফডিসির 1 নম্বর ফ্লোরে, এবং প্রথম একটা ছিল ক্লোজ আপ। তো ওখানে যিনি ক্যামেরাম্যান ছিলেন, মানে বাবুল চৌধুরী ভাই তো আছেন, খুব নরম মানুষ, হ্যাঁ, খুব সফট। তখন আমাকে বুঝাচ্ছেন, আমি জীবনেও কোনদিন শুটিং দেখি নাই। তো দেখলাম যে এত বড় বড় লাইট, ক্যামেরা। আমি টিভির আর্টিস্ট ছিলাম, কিন্তু ফিল্মের শুটিং দেখি নাই। তা একজন এসে আমার কানে বলল,
যে শোনো, যিনি ক্যামেরা আছেন না, উনি কিন্তু অনেক রাগী, একটু শট ভুল হলে কিন্তু একটা থাপ্পড় মারবে। ব্যাস যেই বললো, আমাদের শ্রদ্ধেয়, আমাদের লিজেন্ড, আমাদের চলচ্চিত্র মানে গ্রাহক যিনি আমাদের আব্দুল লতিফ বাচ্চু ভাই, হ্যাঁ, যেই বলছে আমি তো আরও শুকায় গেছি। তখন আমি গিয়ে বললাম যে আসসালামু আলাইকুম, যে আপনি নাকি অনেক রাগী, তো আমি তো কোনোদিন শুটিং দেখি নাই, যদি আমার ভুল হয় আপনি কিন্তু আমাকে মারবেন না। এটা বলার সাথে সাথে বাচ্চু ভাই এমন একটা হাসি দিয়ে আমাকে জড়া দিচ্ছে, আরে কি রে, আমি তোকে মারবো? তুই আমাদের দেশের একজন বিখ্যাত নৃত্যশিল্পী, তুই আমাদের তখন থেকে আমাকে তুই বলতো যে তুই যে এসছিস আমরা এত খুশি হয়েছি, তুই বস, তুই বুঝবি না কখন শর্ট হয়ে গেছে। তো এই আমার একটা কি ওকে আমার জীবনের প্রথম শট, ক্লোজ আপ ছিল একটা, এরকম বাম দিকে, এরকম ডান দিকে, একদম ফ্রন্ট, এটা দিয়ে একটা হাসি, মিষ্টি হাসি, আমার একটা ফটো আছে এরকম এরকম ধরে একটা মিষ্টি হাসি দিয়েছিলাম। এই আমার প্রথম শট, আমার এফডিসির 1 নম্বর ফ্লোর। এইভাবে আমার শুরু। কিন্তু পারভেজ ভাইয়ের টার্গেট, উনি একদিন পরে আমাকে নিয়ে চলে গেলেন কক্সবাজারে, কারণ ওনার টার্গেট উনি আগে রিলিজ দেবেন। তো এখন ওনারটা সুবিধা ছিল, আমি তো নতুন, আমার তো স্ক্যাজুলের কোনো প্রবলেম নাই ডেটের, আর বাবুল ভাই তো অনেক আর্টিস্ট, তার তো ডেটের প্রবলেম সবাইকে নিয়ে। তো এই ফাঁকে উনি কক্সবাজারে অনেক কাজ করে ফেললেন আর কি। এবং আমার প্রথম গান দস্যু বন্ধুর ছবি, ওই ছবি আমার প্রথম ছবি রিলিজড আর কি। ওইখানে একটা গান ছিল, তুমি হলে তুমি, দূর এলো কাছে, আমি তো কিছুই জানি না বুঝি না। তো আমি খুব শুকনা ছিলাম, যার জন্য আমাকে একটা ফুল হাতা ব্লাউজ পরিয়ে দিল। এইভাবে আমার প্রথম গানটা শুরু এইভাবে, এবং প্রথম শুটিংটা ক্লোজ আপ, এইভাবে আমার শুরু হলো। আর শেষে আমরা সেই কথাগুলোতে আবারও আসবো, আমাদের দর্শকদের জানাবো। দর্শক, এ পর্যায়ে নিটল টাটা মাই টিভি সংলাপ ঈদ আড্ডায় নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম নিটল টাটা মাই টিভি সংলাপের ঈদ আড্ডায়। আমরা আলোচনা করছিলাম ব্যক্তিগত বিষয় নিয়ে, দুজন উজ্জ্বল তারকা, এক সময়ের যারা পর্দা কাঁপানো চলচ্চিত্র নায়িকা, সেই দুজন নায়িকার সাথে আবারও চলে যাচ্ছি সেই রূপবান কন্যা সুজাতা আপার কাছে। আমরা একটু আপা আপনার কাছে জানতে চাই, রূপবান কন্যা আসলে ফোক সম্রাজ্ঞী যাকে বলা হয়, সেই ফোক সম্রাজ্ঞী কিভাবে আসলে আজিবমূর্তি হয়ে গেলেন? রূপবানটা আসলে একটা ভাষা আন্দোলনের ছবি, কিন্তু তখন পূর্ব পাকিস্তানে উর্দু ছবি হতো, উর্দু ছবির ছড়াছড়ি, তখন এরা আসে নাই না। আমাদের তখন আমরা একটা মানে ঘরোয়া মিটিং করলাম, সালাউদ্দিন মামা এই ধারাপাত যে করেছিল, এবং রূপবানের পরিচালক, উনি আমাদেরকে ডেকে বললেন যে 52 সালে এত ছেলেরা প্রাণ দিল, এই বাংলা 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 চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, আমরা কেন উর্দু ছবির পিছনে ঘুরছি? তখন আমরা বললাম তাই তো, ঠিকই তো, তখন কি করা যায়? তখন উনি বললেন যে এমন একটা ছবি করতে হবে যে ছবিটা উর্দু ছবিকে ফেল করিয়ে দর্শকরা যেন এই ছবিটা দেখতে আসে, এরকম ছবি দেখতে আসে, কি করা যায়? তখন উনি রূপবানটা সিলেক্ট করলেন। তখন আমি বললাম যে রূপবান যে সিলেক্ট করলেন মামা, এটা তো যাত্রা, বলে যাত্রাটাই আমি সিনেমাতে আনবো স্ক্রিনে, আমি যেটা কি দেখবে মানুষ। তখন আমি এতটা বুঝি না, কিন্তু কথা প্রসঙ্গে আমরা এগুলো বললাম আর কি, যে এটাকে দেখবে মানুষ, বলে যে দেখা যাক না, একটা ট্রাই করে দেখা যাক। তখন আমরা এই রূপবানটা নিয়ে সিলেট চলে গেলাম, 1.5 মাস ওখানে ছিলাম ফেঞ্চুগঞ্জে। আমরা সিলেটটা অনেক ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। রূপবানটাকে তখনকার মানুষ গ্রামে দেবী হিসাবে দেখতো আর কি, এবং আমাকে সিলেটে অনেক হিন্দুরা এসে কিন্তু আমাকে পূজাও করছে। হ্যাঁ, মানে এত পূজা মানে সিঁদুর দিয়ে দিছে, বলে সিঁদুর নাই, সিঁদুর দিয়ে দিছে, পূজা করেছে। আচ্ছা যাই হোক, এই রূপবানটা করার পর আমি যখন এফডিসিতে আসলাম, এফডিসিতে আমি প্রথমে কিন্তু ঢুকতে পারি নাই। অনেক পরিচালক, আমি নাম বলবো না, অনেক গুণী পরিচালক আমাকে যাত্রার হিরোইন বলে ডাকতো আর কি, এবং বলতো যে তুমি যে এটা করলা, তুমি তার কোনো ভালো ছবি পাবা না। তো আমি ঢুকতাম, এবং এটা রিয়েল ঘটনা, আমি ওড়না মুখ পেঁচিয়ে তারপরে আমি এফডিসিতে সেটে যেতাম, ডাবিংয়ে যেতাম।
তা যাই হোক এভাবে আমরা শুটিং করলাম। কাস্টিংটাও বিরাট ছিল রূপবানে। এনাম আহমেদ সাহেব ছিলেন, তারপরে সিরাজ ভাই ছিলেন, তারপরে আরো অনেকে নাম, তেজেন চক্রবর্তী, জানি এখন অনেকে চেনে না। তো রূপবান যখন রিলিজ, মানে আমার মনটা খারাপ হয়ে গেল যে আমি রূপবানই আমার শেষ ছবি, আমি কি আর কোনো ছবি করতে পারবো না। তারপরে রূপবানটা যখন রিলিজ হলো, সে অনুভূতিটা তখন আমার অতটা অনুভূতি ছিল না যতটা অনুভূতি এখন আছে আর কি। রিলিজ হওয়ার পর গ্রামের মানুষকে, রাত্রিবেলায় কেউ বাসায় থাকতো না, কেউ বাসায় গিয়ে পেতো না, গরুর গাড়ি করে মোষের গাড়ি করে সবাই এসে এবং ছবি দেখতো। এবং এই রূপবান মেয়েদেরকে, গ্রামের মেয়েদেরকে ঘর থেকে সিনেমা হলে কিন্তু আনে একদম এই রূপবানটা। আর এই রূপবানটা হচ্ছে ভাষা, আমি বলবো ভাষা আন্দোলনের ছবি। কারণ পূর্ব পাকিস্তানের উর্দু ছবিকে পিটিয়ে তাদেরকে সরিয়ে এই রূপবান আসার পর তখন পুরা ফোক ছবি সব পরিচালকরা শুরু করলো। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম, আমরা আবার বাংলাতে অভিনয় করতে পারতাম। তখন সামাজিক ছবি হয়েছে এবং ফোক ছবি হয়েছে। এবং আমি গর্ববোধ করি এফডিসিকে নিয়ে, আমি গর্ববোধ করি দর্শকদের নিয়ে, আমি গর্ববোধ করি যারা রূপবান বানিয়েছে, যে আমাকে যে মানে কাস্টিং করেছে রূপবান, এবং আমি রূপবানে অভিনয় করে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং আমার মার কাছে আমি কৃতজ্ঞ যে মা আমাকে নিয়ে আসার জন্যে, এবং মায়ের জন্য আমার এখানে আসা, যে আমি রূপবান। এখনো আমাকে সুজাতা বলে কেউ ডাকে না, আমাকে রূপবান বলেই ডাকে। জি, আমরা একটু ব্যক্তিগত বিষয়গুলো জানতে চেয়েছিলাম যে আসলে কিভাবে রূপবান কন্যা কিভাবে আজিম পত্নী হয়ে গেল। তারপরে রূপবান করার পর তো আমার এক একটা ছবি আসতে থাকলো। রূপবান খ্যাত, আমি তো হিট নায়িকা তখন, মানে কি যে বলবো, মানে আমি সময় দিতে পারি না। আমার মনে আছে আমি একটা দিনে আমি 4-5টা ছবি শুটিং করেছি। কারণ যে ক্লোজ আপ গুলো শাড়ি পরা থাকতো, হয়তো শাড়িটা খালি চেঞ্জ করতাম, আমি মেকআপটা একই থাকতো। তো এইভাবে করতে করতে ডাকবাবু আসলো মুস্তাফিজ রহমানের, আমি মামা ডাকতাম মুস্তাফিজ সাহেবকে, উনি ডাকলেন, আজিম সাহেব ছিলেন, আমি ছিলাম। তারপর ধরেন বিয়ে তো সব বলে না, হায়াত মৌত ধন দৌলত বিয়ে সব আল্লাহর হাতে। তা অনেক হিরোই তো ছিল, কারোর সাথে তো আমার মন নেওয়া দেওয়া হয় নাই, আজিম সাহেবের সাথে হয়েছে। তো যাই হোক ডাকবাবু করলাম, ওনার সাথে অনেক ছবি করেছি, প্রায় 16-17টা, তারও বেশি হবে। এই করতে করতে মানুষের তো একটা ভালো লাগা এসে যায়, ভালো লাগার থেকে ভালোবাসা হয়। তো তারপরে বিয়ে হলো, কিন্তু আমাদের একটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, আমাদের কিন্তু লাভ ম্যারেজ না। আমার মা তখন, আমার আজিম সাহেব যখন আমার মাকে বললেন যে মাসিমা আপনার মেয়েকে আমার, ও কিন্তু একটু ডিয়ারিং প্রকৃতির, অনেক একটু না, ওরা জানে, মানে সাংঘাতিক ছিল আর কি। তো সে বলল আপনার মেয়েকে আমাকে দিবেন, আমার হাতে দেন, আমি বিয়ে করতে চাই। বলে না, আমি তো তোমার হাতে দিব না বাবা, তোমার বাবা আছে, তোমার মা আছে, তুমি তোমার বাবাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো। কারণ আমার মেয়ে হচ্ছে হিন্দু পরিবারের, আর তোমার হচ্ছে মুসলমান পরিবারের। কারণ তুমি বিয়ে করে নিয়ে যাবা, তোমাদের মা বাবার যদি মত না থাকে তাহলে মেয়েটা তো কষ্ট পাবে। তোমার ফ্যামিলি নিয়ে আসো, ফ্যামিলি যদি রাজি থাকে আমি মেয়ে তোমার হাতে তুলে দেবো। আমার শ্বশুর আসছিলেন আর কি, শ্বশুর এসে দেখে আমাকে পছন্দ করে আমার মাকে আশ্বস্ত করে যে আপনার মেয়ে কোনো কষ্ট হবে না, আপনার মেয়েকে আমি আমার সেজ ছেলের বউ করে নিয়ে যেতে চাই। মা তারপর রাজি হয়েছে। আপনার কখন মনে হলো যে আপনি আজিম ভাইয়ের প্রতি একটু ভালো লাগা তৈরি হয়েছে, বা তার বাসায় আপনি যেতে পারেন, তার জীবন সঙ্গী হতে পারেন, এমন এসে কখন মনে হয়েছিল যে এটা তো কখন বলা যায় না ভাই, মানে প্রস্তাব দেওয়ার পরে কি এটা আপনার ভিতরে অনুভূত হয়েছে নাকি আর তার ভালোবাসা না হলে প্রস্তাবটা আসলো কি করে? লাইকিংস, ভালোবাসা না হলে লাইকিংস তো ছিল একটা। প্রস্তাবটা আজিম ভাই আনুষ্ঠানিকভাবে দিয়েছিল এর আগে আপনাদের মধ্যে? আমাদের এমন আমাদের পবিত্র ভালোবাসা ছিল, আমাদের পবিত্র দেখাশোনাই ছিল। অন্য কোনো বাইরে যাওয়া, বেরানো, দেখা করা, এটা কোনোদিন আসলে সেই সময় অনেক ছিল। আর তাছাড়া অনেকে দেখা করা, এখন মোবাইলে ফোন ছিল না, আর দেখা করা যে ওখানে যে দেখা করা, এটা আমাদের মধ্যে ছিল না। আমাদের একদম ভালো লাগাটার থেকে ভালোবাসার থেকে এটা অ্যারেঞ্জ ম্যারেজ আর কি আমাদের। জি জি, অনেক ধন্যবাদ আপা আপনাকে। আবারও যেতে চাই অঞ্জনা রহমান, আপনার কাছে যেতে চাই, জানতে চাই আপনার কিছু ব্যক্তিগত কথা। আপনারা জানি যে আজিজুর রহমানের সাথে আপনার বিয়ে হয়, তিনিও বিশিষ্ট পরিচালক।
আজিজুর রহমান বলি বিশিষ্ট পরিচালক এবং প্রযোজক ছিলেন, তিনি আসলে চলচ্চিত্র জগতেরই মানুষ ছিলেন। তার সাথে আপনার কিভাবে প্রথম পরিচয় হয়, কিভাবে এই পরিচয় পরিণত হলো? এটা একটা মানে ছোট্ট একটা ঘটনা, যেটা ঘটনা মানে উনিও অনেক আগের থেকে আমাকে দেখতেন, কিন্তু মানে কথা হতো না, দেখা দেখা হতো মাঝে মধ্যে এফডিসিতে, কিন্তু ওনার সম্পর্কে একটা দিয়েছে, উনি সাংঘাতিক একটা মানুষ, মানে ভীষণ, উনি কিন্তু খুব সফট স্পোকেন, একদম স্বল্পভাষী উনি। তো এরকম করে দেখা হতে হতে উনি হিম্মতওয়ালিতে সাইন করালেন আমাকে, কারণ ওই ছবিতে 3টা ক্যারেক্টার ছিল। আমার বড় বোন ছিলেন আমাদের শ্রদ্ধেয় শাবানা আপা, আমার মেজ বোন ছিলেন শ্রদ্ধেয় আমাদের অলিভিয়া আপা, ছোট বোন ছিলাম আমি। এবং গল্পের প্রয়োজনে আমার কিছু নাচ ছিল, যেটা একটু ডিস্কো নাচ, তারপরে মডার্ন নাচ, এগুলো ছিল। এই হিম্মতওয়ালি করতে করতে উনি আমাকে আরো ভালো করে জানলো। ভালো করে তো জানলোই, 3টা ছবিতে সাইন করলো ও আচ্ছা। সামনের। এই হিম্মতওয়ালির পরে উনি সাইন করলেন নেপালি মেয়ে, ওই ছবিটা করলাম দেশ বিদেশ, তারপরে বাপের বেটা। এই 4টা ছবি করতে করতেই আমি মানে একটু আমরা কাছাকাছি চলে আসলাম, প্রেমে পড়ে গেল। মানে উনিও একা আমিও একা, তো ইন্ধন যোগানোর মানুষ খুব ছিল কয়েকজন, না ভালো হবে ভালো হবে। তো যাই হোক, ওই ক্ষেত্রে পরিচয় হয়ে তারপরে আমাকে বললেন যে তুমি কি আমার ছেলেকে বিয়ে করবে? সরাসরি বলে ফেললেন? সরাসরি। আমি তো একজন অসুস্থ মানুষ, আমি সালাম টালাম করে আমি বললাম যে বিয়ে, আমি তো এখন বিয়ের কথা চিন্তা করিনি, কারণ আমার ছোট বোনের বিয়ে বাকি আছে, আর আমার বাবাও তখন মারা গেছেন, আমার ফ্যামিলিকে দেখার মতন কেউ নেই, আমি একা, আমি ফ্যামিলি মেনটেন করি। তখন বলছে তোমার এদিকে চিন্তা করতে হবে না, তুমি খালি ইয়েস আর নো বলো। আমি বললাম না, আমি এখন পারবো না, আমার ছোট বোনের বিয়ে হলে তারপরে। বলে সেটার দায়িত্ব আমার ছেলের। উনি কত বড় মনের ছিলেন, একজন হাজি, উনি অনেকবার হজ করে এসছেন। ওদের কিন্তু ওনাদের একটা ছিল ওসমানিয়া প্রেস, খুব নাম করা ওয়ারিতে। তো বললেন যে দেখো, আজকে থেকে তোমার দায়িত্ব আমার। এইভাবে বলে টলে তারপরে আমার মার কাছে আসলো প্রস্তাব নিয়ে, মার কাছে প্রস্তাব নিয়ে আসলো আমার ওর মেজো ভাই অলিউর রহমান, এবং আসলো আর কি জানি ওর ওয়াইফ লিন্ডা। ওনারা আসলো, মা বললো যে আমার তো কিছু বলার নেই, ও যেটা করবে ওর উপরে আমি কথাও বলবো না, ও যেটা বলবে সেটাই। তো সেইভাবে এটাও কিন্তু আমাদের যাই প্রেম প্রীতির সম্পর্ক যাই ছিল, অ্যারেঞ্জ ম্যারেজই হলো, একদম অ্যারেঞ্জ ম্যারেজ। ওইভাবে আসলো, যেভাবে এভাবে আমার বিয়েটা হয়ে গেল আর কি। জি জি, আমরা আবারও ফিরবো আলোচনা। এই পর্যায়ে আবারও নিটোল টাটা মাই টিভি সংলাপ ঈদ আড্ডায় নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিটোল টাটা মাই টিভি সংলাপের ঈদ আড্ডায়। আলোচনা করছিলাম ঈদ আড্ডার নানান বিষয় নিয়ে, আর দুজন উজ্জ্বল নক্ষত্র চলচ্চিত্র জগতে, তাদের সাথে আবারও ফিরে যাচ্ছি সুজাতা আজিম আপনার কাছে। এবার একটু আসতে চাই ঈদ প্রসঙ্গে, যেহেতু আমাদের ঈদ আড্ডা। আসলে আপনাদের সে সময়কার ঈদ কেমন কাটতো আপনাদের? এখন এসে কোন বিষয়টা আপনারা মনে হয় যে এই আগে যে সময়টা ছিল এখন সেই সময়টার ঘাটতি রয়েছে? ঈদ সালামি দিতেন আপনারা, এখন তো আর সালামি দিতে হয় কিনা, সালামি পেতেন আগে, এখন কতটা সালামি দিতে হয়, কিভাবে কাটতো? ঘাটতি ঠিক বলবো না, আমি তো হিন্দু পরিবার থেকে এসেছি, তো আমি তো প্রথম ঈদ করি আমার শ্বশুর বাড়িতে। তো আগে তো পূজা পার্বণ ছিল। ঈদটা যখন হতো তখন আমার শ্বশুর ছিলেন, আমার শাশুড়ি ছিলেন, ভাসুর, আমরা একান্নবর্তী ফ্যামিলির মতন সবাই ছিলাম। ওটার মজাটাই আলাদা, যে মজাটা এখন হয় না, এবং হয় না সেটা আমরা অনুভব করি, কিন্তু এখন যারা তারা কিন্তু অনুভব করে না, কারণ তারা তো সে ওর মধ্যে পড়ে নাই। আমরা ওই পরিবেশ থেকে এই পরিবেশে এসে আমরা একটু হোঁচট খেয়েছি, এখন আর হোঁচট খাই না। তখনও যে শাশুড়ি শ্বশুর, তো আমি যেটা আমি বলি আর কি এখানে আসে, যে আমি বিয়ের পর আমার মা শিখিয়ে দিয়েছিল যে তুমি ঘুম থেকে উঠে তোমার শ্বশুর শাশুড়ি এবং তোমার স্বামীকে তুমি সালাম করবে। আমি 5 বছর পর্যন্ত করেছি আর কি, ঘুম থেকে উঠে শ্বশুর শাশুড়িকে সালাম করেছি।
শ্বশুর এমনও হয়েছে যে সকালে উঠে আমার জন্য বসে থাকতো পাটাই করে ধুয়ে টুয়ে যে বৌমা সালাম করতে আসবে। তো এই যে ঈদের দিন সকালবেলা উঠে গোসল করে তারপরে নতুন শাড়ি পরে শ্বশুর শাশুড়িকে সালাম করে স্বামীকে সালাম করা, এখন এই প্রথাটা নাই। আর তারপরে বাচ্চারা আসলে তাদেরকে নতুন নোট আনায় রাখতাম ব্যাংকের থেকে, আজিম সাহেব ব্যাংকে থেকে নতুন নোট, তখন তো 2 টাকায় এনাফ, তখন 10 টাকা লাগতো না আর কি। তো 2 টাকার এরকম বান্ডিল এনে দিত 2-3টা, যারা আসতো সালাম করতে কাউকে 2 টাকা কাউকে 10 টাকা এরকম দিতাম। তারপরে যে রোজার ঈদে যেমন সেমাই খেয়ে তারপর যেতে হয়, নামাজে যেতে হয়, আর কোরবানি দিয়ে এসে তারপরে কোরবানির পর শেষ করে খেতে হয়। এই যে সেমাই সবাইকে বেড়ে দেওয়া, মানে হই হুল্লোড় দাও, এই ভাবি দাও, এটা টিটকারি মারা এবং খুনসুটি করা, এগুলো খুবই অভাব, যেগুলো আমাদের বাচ্চারা পাচ্ছে না। কারণ এখন তো মা বাবা 2 বাচ্চা, নাহলে 1 মেয়ে নাহলে 1 ছেলে, তারা ঈদটা হয়তো মা কাছে দিচ্ছে, হয়তো বাবার কাছে নিচ্ছে, আর হয়তো পাচ্ছে না। একান্নবর্তী পরিবারের মতো আর সেই এই যে টাকাটা নিয়ে পরে বাচ্চারা বিছনায় রেখে টাকাটা গুনা, এগুলো ঈদটা এটা হয় না। আমরা যেমন ফিল করি আর কি, যেমন কষ্ট পাই এখন, কষ্ট মানে কেমন একটা কষ্ট পাই যে সেটা কই, সেই দিনটা তার আসবে। হ্যাঁ, সেই দিন তো আসবে না, কিন্তু এখনকার বাচ্চারা ওইটা ফিল করে না। নতুন জামা নিয়ে উচ্ছ্বাস ছিল, নতুন জামা পরবে, কাউকে দেখাবে না আগে পরার আগে, এই যে একটি আসলে মানুষের, এবং এই যে আগে বাচ্চাদের যে তুমি খালি আমাদের পরিবার না, যে বাচ্চাদের বলতো তুমি যদি এবার ভালো মার্ক করতে পারো স্কুলে তোমাকে ঈদে 2টা জামা দিয়ে হবে কি। এখন তো প্রতিদিন তো নতুন নতুন জামা পরছে, তাহলে নতুন জামার কোনো ফ্লেভার বা আগ্রহ এখন বাচ্চাদের নাই। এখন যদি একটা গেঞ্জি কিনে নিয়ে এসে বলি যে এই তোমার জন্য আনলাম, আচ্ছা রেখে দাও পরে দেখবো। আগে কিনে নিয়ে আসলে যদি ভাই, কিংবা আমার তো 6 মাস বয়সে বাবা মারা গেছে, ভাই যদি নিয়ে আসতো এই তোর জন্য একটা ফ্রক আনছি, ওটা নিয়ে কখন নিয়ে দেখতাম, দেখে শুকতাম, তারপর ওটা ভাঁজ করে রাখতাম, কাউকে ধরতে দিতাম না। এই দিনটা নাই, এখন আর নেই, সেই ফিরে পাচ্ছেন না। জি, অনেক ধন্যবাদ। অঞ্জনা রহমান, আপনার কাছে একটু জানতে চাই যে আপনার এই ঈদকে কেন্দ্র করে মজার কোনো স্মৃতি রয়েছে কিনা, যেমন সালামি চুরি করে নেওয়া, ছোট ভাইয়ের সালামি চুরি করে নেওয়া, বা ছোট ভাই আপনার কাছ থেকে সালামি চুরি করে নিয়ে গেছে, এই যে এই ধরনের খুনসুটি মজা, পারিবারিক একান্নবর্তী ফ্যামিলি আপা যেটা বললো, এরকম কোনো মজার স্মৃতি রয়েছে কিনা? আমারও কিন্তু একই ব্যাপার, আমিও হিন্দু পরিবার থেকেই এসছি, সাহা ফ্যামিলি থেকে। তো আমার ছোটবেলায় এটা হয়নি, তবে একটা ব্যাপার হতো, আমি যেমন বাংলাদেশ ব্যাংকে বড় হয়েছি, নটরডেম কলেজের অপোজিটে, একদম ছোট্ট থেকে বড় হয়েছি। সে আমাকে 1 মাস বয়স থেকে নিয়ে আমার বাবা মা আমাকে নিয়ে উঠেছে ওই বাংলাদেশ ব্যাংকে। তখন থেকে যখন বড় হয়েছে, এখন আমার ফ্রেন্ডগুলো সব মুসলিম ছিল, হিন্দু পরিবারেও ছিল কয়েকজন আমার, সব কিন্তু আমরা একসাথেই বড় হয়েছি। কিন্তু একটা ব্যাপার ছিল, পূজায় যেমন নতুন কাপড় নিতাম, আমি কিন্তু ঈদেও নতুন কাপড় নিতাম, সুন্দর সুন্দর ফ্রকগুলো। আমার ছোটবেলার থেকে কিন্তু আমি খুব স্টাইলিস্ট ছিলাম, এর জন্য সেই নেটের ক্যান দেওয়া ফ্রক, হ্যাঁ সেই বড়, আর আমি তো খুব গোল্লা ছিলাম আর কি, আর চুল ছোট ছিল, আর আমাকে সেই ফ্রক কিনে দেওয়া হতো, 6টা করে ফ্রক কেনা হতো। তো সেই সময়টা আমার অন্যরকম ছিল, ঈদ পুজো একসাথেই মনে হতো আর কি। পরবর্তী সময় যখন আমার ধর্মে চলে আসলাম, তখন তো আমার একটা আলাদা ব্যাপার ছিল, আমি কিন্তু রাত্রে খুব পছন্দ করি। আমি ফার্স্ট রান্না করি আমি 10 বছর বয়সে, আমি খেতেও পছন্দ করি, খাওয়াতেও পছন্দ করি, রাখতেও পছন্দ করি। যেমন আমি ঈদে দিদি আমি চান রাতে কিন্তু সেমাইটা করে ফেলি, প্রত্যেকটা রান্না আমি নিজের হাতে করার চেষ্টা করি। যেমন আমার রোস্ট একটা নিজের স্টাইল আছে, কিন্তু আমার ঈদের 2 দিন বেরোতে পারি না আমি, বিকজ আমার পাইলট ছুটিতে থাকে। আমি যারা আসে আমি সবাইকে নিয়ে, আর আমার অনেক হেল্পিং হ্যান্ডরা আছে যারা কাজ ছেড়ে দিয়েছে, তারা কিন্তু চলে আসে ঈদের দিন।
তার মানে বেশ সবাইকে পাচ্ছেন। নিয়ে আপনি হ্যাঁ, হ্যাঁ। রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকেন হ্যাঁ, 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 এইটার হ্যাঁ। সময়টাতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি জি, আমরা আবারও ফিরবো আপনার কাছে। যে সুজাতা, আপনার কাছে একটু আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসে ছোট করে জানতে চাই, আসলে আপনার যে চলচ্চিত্রগুলো, এগুলো আসলে এত এত চলচ্চিত্র রয়েছে, রূপবান, ডাকবাবু, জরিনা সুন্দরী, অপরাজয়, আগুন নিয়ে খেলা, এমন অনেক চলচ্চিত্র রয়েছে যেগুলোতে আপনি অভিনয় করে দর্শকদের কাছে প্রচুর সমাদৃত হয়েছেন। সে বিষয়টি আমরা একটু বলতে চাই না। আপনার কি এখনো মনে হয় এই বয়সে এসে যে আপনি এখনো কি করতে পারেননি, যে জিনিসটা আরো করা উচিত ছিল, কিংবা আপনার এমনও কোনো কিছু রয়েছে কিনা যে আমাদের দর্শকদের জন্য, চলচ্চিত্রের দর্শকদের জন্য শেষ মুহূর্তে এসে আপনি করে দিতে চান? শুনেন, মানুষের মন কিন্তু, সব মানুষ, খালি শিল্পী না, তাদের মনটা কিন্তু অতৃপ্ত থেকে যায়, কোনো দিন তৃপ্ত হবে না। যে একটা এমনি সাধারণ মানুষকে বলেন, সে বলবে যদি এটা করতে পারতাম, যদি এটা করতে পারতাম। একদম ঠিক। শিল্পীরা কিন্তু যতই ভালো থাকুক বা ভালো করুক, তাদের কিন্তু একটা আত্মা অতৃপ্ত থেকে যাবে, যে আমি যদি এটা করতে পারতাম। তবে আমি সেটা বলবো না, আমি অনেক ভালো ছবি আমার দ্বারা হয়েছে, পরিচালকের দ্বারা হয়েছে, আল্লাহ সেটা করিয়েছেন। আমি অনেক ভালো ছবি উপহার দিয়েছি দর্শকদের, এবং আমি 21 পদক পেয়েছি, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তো যথেষ্ট আমি পেয়েছি। আমার আক্ষেপ করার মতন আমার মনে হয় আমার কিছু নাই। তবে আমি আমার ইচ্ছা যে আর একটা আছে, যে আমি যখন ভাষা আন্দোলন, এবং আমার হাজবেন্ড আজিম সাহেব, উনি একটা মুক্তিযোদ্ধা ছিলেন, যেমন ধরেন সাদাত চৌধুরী ছিল বিচিত্রার সম্পাদক, তার ভাই ফতে আলী মুক্তিযোদ্ধা ছিল, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনাদেরকে উনি হেল্প করেছেন, যার জন্যে আমাকে একটা নতুন গাড়ি উনি দিয়েছিলেন বিয়ের পর 67 সালে। তো ওই গাড়িটাও বিক্রি করতে হয়েছিল, 67 না, মুক্তিযুদ্ধের 1 মাস আগে, সেটা উনি বিক্রি করে মুক্তিযোদ্ধাদের ওষুধপত্র সব করে, আমিও কিছু হেল্প করেছিলাম, মানে উনাকে পোটলা করে এরকম দিয়া, খাওয়া দিয়া। তো আমার ইচ্ছা আছে যে আমার আরেকটা, যদি আমি স্বাধীনতা পদকটা যদি পেতাম আর কি, তাহলে আমার মনে হয়, আমার আক্ষেপ এখনো নাই, আর আরো আক্ষেপ থাকতো না। শেষ মুহূর্তে এসে যে আমরা চাই আসলে আপনি যেন শেষ মুহূর্তে সেই প্রাপ্তিটা নিয়েই আসলে থাকতে পারেন, এবং সেটা যেন আপনার আশা পূরণ হয়, সেটা আমরা প্রত্যাশা করছি। আবার যেতে চাই অঞ্জনা রহমান, আপনার কাছে ছোট করে শেষ প্রশ্ন আমরা একটু জানতে চাই, যে আপনি তো আসলে চিত্রনায়িকা এবং নৃত্যশিল্পী দুটো ক্ষেত্রে পারদর্শী। একই সাথে আমরা জানি 9টি দেশে 13টি ভাষা সম্ভবত আপনি অভিনয় করেছেন, কাজ করেছেন দেশি বিদেশি নানা নায়ক কিংবা অভিনেতাদের সাথে। আসলে আপনার কি মনে হয়েছে কাজ করতে গিয়ে, এই যে বিদেশি যারা কাজ করছেন, দেশের কাজ করেছেন, বিভিন্ন ভাষায় কাজ করেছেন, তাদের সাথে কাজ করতে গিয়ে আপনার কতটা নিজেকে আপনি পরিপূর্ণ মনে করেন, কিংবা আপনার কোনো অতৃপ্তি রয়ে গেছে কিনা, যেটা আপনি এখনো করতে পারেননি বা করতে পারলে ভালো লাগতো আপনার? এই বিষয়টা আমি বলবো যে আমি যখন কাজ করেছি, আমার তো একটা দিক ছিল, আমি কিন্তু অনেক কিছু মানে ভুলে যাচ্ছিলাম যে আমি কি কি কাজ করেছি, মনে থাকার তো কথা না, এত ছবি আমি প্রায় দেশে বিদেশে মিলিয়ে প্রায় 250-এর উপরে ছবিতে কাজ করেছি। যেহেতু ছোটবেলার থেকে বিদেশে ঘুরে এসেছি, আমি প্রথম লন্ডনে গেছি 14 বছর বয়সে নৃত্যশিল্পী হয়ে। হ্যাঁ, তখন কিন্তু আমি জেনেছি যে কিভাবে একটা বিদেশিদের সাথে আমার আচরণটা করতে হবে, অভিনয়ের দিকে, মানে আমার কাজের দিকে, আমার নিজের ব্যবহারের দিকে। তো এইভাবে করতে করতে আমার মনে হয়নি, এবং আমার নাচটা আমার অনেক কাজে লেগেছে। এখন আমার অভিনয়ে আমি অনেক দিন দূরে আছি, এবং সামনে আমার যেটুক কাজ বাকি আছে, যদি আল্লাহ আমাকে হায়াত দারাজ করেন, আমার ছেলে আমাকে খুব প্রমোট করছে যে মা, সব কিছু ছেড়ে দেওয়ার আগে আরেকবার আসো দর্শকের সামনে, আরেকবার আসো, তুমি তোমার কিছু কাজ একটু দেখাও সবাইকে। তো ওর ইন্সপাইরেশনে আমি আবার যদি বেঁচে থাকি, আল্লাহ যদি হায়াত দারাজ করে, তাহলে আমি অঞ্জনা ফিল্মস থেকে আমি প্রডিউসার হয়ে, যেটা ছিলই আগে আর কি, ও কাজটা করব, আমার ছেলে কো প্রডিউসার থাকবে,
এটি আমার আশা আছে। জি, অনেক অনেক ধন্যবাদ। সুজাতা আপা, আপনাকে শেষ প্রশ্ন আমরা করতে চাই যে আমি জানি যে আপনি দীর্ঘ সময় ৭৮ সাল পর্যন্ত সম্ভবত চলচ্চিত্রে অভিনয় করার পর আপনি একটি বিরতিতে ছিলেন, তারপর আবার ফিরে এসেছেন অভিনয়, এখন অভিনয় করছেন এবং আপনি পরিচালনাও করেছেন চলচ্চিত্র। তো সবকিছু মিলে আপনি আপনাদের দর্শকদের জন্য কি বলতে চান, যে দর্শকরা যে ধরনের ছবি দেখতে চায়, চলচ্চিত্র দেখতে চায়, এখন কি সেই ধারাটা আবার ফিরে এসেছে কিনা, বা দর্শক হলে এসে ছবি দেখবে কিনা, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলেন। দর্শকদের আমি একটা কথাই বলতে চাই যে দর্শক আছে বলে আমরা আছি, এবং দর্শকদের ভালোবাসা শ্রদ্ধা যদি না পেতাম আমরা, তাহলে আজকে সুজাতা অঞ্জনা আপনারা এখানে বসে আমরা ইন্টারভিউ দিতে পারতাম না। তবে দর্শকদের আমি অনুরোধ করব একজন শিল্পী হিসেবে, এবং প্রতিটি শিল্পীর ইয়েতে আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা সিনেমা হলে বসে ছবি দেখুন। এখন অনেক ভালো ছবি হচ্ছে, যে ছবি সিনেপ্লেক্সে হয়। হলগুলো উন্নত হয়েছে আমাদের। হ্যাঁ, হলগুলো উন্নত হয়েছে। আপনারা আসুন। আপনারা যদি আমাদের ছবি না দেখেন, আমরা কোথায় যাব, কার কাছে যাব? আপনারা মানেই তো আমরা। আপনারা আসবেন, ছবি দেখবেন, আমরা আরও ছবি বানাবো। এবং আমাদের কথা থাকলো, আমরা আগে যে এক সময় ছিল, খুব দুঃসময় ছিল আমাদের, সেটা আমরা কাটিয়ে উঠেছি। ওসব ছবি এখন হচ্ছে না, কাটিয়ে উঠেছি। এখন আমরা অনেক ভালো ছবি করছি। আপনারা যত ছবি দেখবেন, আমরা আরো বেশি বেশি ছবি আপনাদের উপহার দিতে পারবো। আপনারা আমাদের দোয়া করবেন এবং ভালোবাসতে থাকবেন। যেমন আমাদেরকে ভালোবেসেছেন, তেমনি আজকের যে প্রজন্মের যে জন্ম নিল যে শিল্পী, তাদেরকে ঠিক এই মতোই ভালোবাসবে। তাহলে সে আর একটা সুজাতা হতে পারবে, আর একটা কবরী হতে পারবে, একটা অঞ্জনা হতে পারবে, একটা শাবানা হতে পারবে। অনেক ধন্যবাদ। অঞ্জনা রহমান, আপনাকে আসলে একই আমি প্রশ্ন করতে চাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, চলচ্চিত্রের সুদিন ফিরে নিয়ে আসতে, চলচ্চিত্রকে আবারও সেই রূপবানের মতো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আসলে কি করা উচিত, এবং সাধারণ দর্শকরা আসলে কি জানতে চায়, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ আপনাকে। আমি দিদির কথার রেশ ধরেই বলবো যে আমার একটি গান যেমন চলচ্চিত্রের, সেই ঢাকার শহর আইসা আমার আশা পুরাইছে, লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে, অশিক্ষিত ছবি, এই গানটির মতো যেন অনেক গান আরও তৈরি হয়। দিদিদের যেরকম ছবি দিয়ে তারা দর্শক মানে মনে দাগ কেটে দিয়েছেন, আমি যতটুকু করেছি সবার মনে আছি, হৃদয়ে আছি। সেভাবে আপনাদেরকে অনুরোধ করব, এখনকার প্রজন্ম যারা এসছেন, সুপারস্টার হচ্ছেন, আপনারা প্লিজ সমালোচনা না করে আলোচনা দিয়ে আপনারা হলে আসুন, ছবি দেখুন। আপনারা তখন আলোচনায় আনবেন যে ছবিটা ভালো কি খারাপ। এখন অনেক সুন্দর সুন্দর ছবি হচ্ছে। এখনকার প্রজন্মে যারা স্টাররা আছেন, আমি গর্ব করি আমাদের স্টারদেরকে নিয়ে। এখন যারা প্রজন্মের আর্টিস্ট, দে আর ভেরি ফ্যান্টাস্টিক ট্যালেন্ট। তাদের ট্যালেন্ট যে কত, আমি চ্যালেঞ্জ করছি এনি দেশের সাথে, সেটা বম্বে হোক, হলিউড হোক, আমি চ্যালেঞ্জ করছি আমাদের এই প্রজন্মের হিরো হিরোইনদেরকে নিয়ে। আমি তাদেরকে নিয়ে গর্ব করি, এবং আমি আশা করছি আপনারা বিদেশের ছবি না, দেশীয় ছবি দেখে আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধশালী করবেন। আপনাদের একটা টিকিট, আমাদের অনেক পরিবার বেঁচে যাবে। এইটুক আমি অনুরোধ, আমার শ্রদ্ধেয় সুজাতা দিদি যেমন বলেছেন, ওনার রেশ ধরে আপনাদেরকে বলছি, আমি আপনাদের অঞ্জনা, আপনাদের ভালোবাসা নিয়ে আমি এখনও আছি, এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি জোড়হাত করে অনুরোধ করছি, আপনারা আসুন। অনেক অনেক ধন্যবাদ। চলচ্চিত্রের দুই উজ্জ্বল নক্ষত্র, আমাদের আসলে সেই রূপবান কন্যা কিংবা একজন অঞ্জনা রহমানের মতো মানুষ সারা জীবন বেঁচে থাকবে আমাদের দর্শকদের হৃদয়ে, সেই প্রত্যাশা করছি। আমরাও চাই চলচ্চিত্রের যে আসলে 60, 70 কিংবা 80 দশকের যেই উজ্জ্বল নক্ষত্রগুলো আমাদের মাঝে এখনও রয়েছেন, আমরা তাদের কদর করি, এবং যারা নতুনভাবে চলচ্চিত্রে আসছেন এবং যারা চলচ্চিত্রের দুর্দিনে যারা পাশে এসে দাঁড়িয়েছেন, তারা আরও পাশে দাঁড়াবেন এবং চলচ্চিত্র আরও অনেক দূর চলে যাবেন, বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের চলচ্চিত্র এগিয়ে যাবে, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো নিটল টাটা মাই টিভি সংলাপ ঈদ আড্ডায় এখানেই সমাপ্তি টানছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মুবারক।